বাস্তবায়ন হচ্ছে না কেন? তারা প্রথমে বলতেছেন এটা কনস্টিটিউশনের মধ্যে নেই, সেই জন্যেই এটা করা সম্ভব হচ্ছে না। ধরেন প্রথম 1 মাস, মানে 1 মাস আজকে কয়দিন চললো, এ সরকার কি কাজ করছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে করছে কি করেনি সেটা একটু দেখি। প্রথম হচ্ছে আপনার যত সিটি কর্পোরেশন, সব সিটি কর্পোরেশন তারা প্রশাসক নিয়োগ দিলেন। এই প্রশাসক নিয়োগের বিধান কনস্টিটিউশনের মধ্যে নাই। কারণ আগে যে প্রশাসক নিয়োগ দিয়েছিলেন ইউনূস সরকার সাহেব, সেটা আপনারা বলতেছেন কনস্টিটিউশনের মধ্যে নাই, তাহলে আপনারা এখন দিবেন কি ভোট? ভোটের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্টের যারা প্রতিনিধি আছে তার নির্বাচিত করবেন, আপনি করলেন না। তাহলে সিটি কর্পোরেশন সবাই চলে গেল। এবার আসেন বিশ্ববিদ্যালয় ভিসি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভিসিতে আপনি নিয়োগ দিতেই পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভিসিগুলোকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি যে দিচ্ছেন, এই দেওয়ার টাকাটা আপনাকে দেওয়ার অনুমতিটা কে দিল? একই জিনিস আপনি বলতেছেন সামনে ফার্মার্স কাপ দেওয়া হবে, এ তো বাজেটে তো টাকা সংকুলান নাই। আপনি তো চাইলেই টাকাটা আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারছেন না। তার মানেটা কি? দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সংবিধান চুলায় যাক, সংবিধান চুলায় যাক, যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমি করব, যেটা যেটা আমার দরকার নাই সেটা করব না। সেখানে হচ্ছে যে আমরা যেটা বলতেছি প্রশাসনে বা সমস্ত জায়গায় যে দলীয়করণ করা হচ্ছে। খাল কাটা কর্মসূচি নিয়ে আসছেন। এখানে একটা জিনিস মনে আছে আমার, এটা বোধহয় ৭৮ সালের ঘটনা। তখন জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তখন কাজী জাফর, জাদু মিয়া, এনারা সবাই বসলেন যে জিয়া রহমান সাহেবকে কি রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায় এবং তাকে পপুলারিটি করা যায়। তখন সবাই জিজ্ঞাসা করলেন জিয়া রহমান সবচেয়ে ভালো কি পারেন? তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাঁটতে পারতেন, মাইলের পর মাইল হাঁটতে পারতেন। আপনি হয়তো জানেন, যারা আগেকার দিনের সেনাবাহিনী, এখনকার সেনাবাহিনীতে আছে 10 মাইল 20 মাইল তাদের হাঁটতে হয়, তিনি হাঁটতে পারতেন এবং বিরামহীনভাবে হাঁটতে পারতেন। তো জাদু মিয়া বললে এমন প্রকল্প করা হোক যেখানে হেলিকপ্টার থেকে নেমে 3-4 মাইল হেঁটে যাবেন এবং এই 3-4 মাইল মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ হবে, সব জায়গায় তিনি বসবেন, এবং এইভাবে খাল কাটা প্রকল্পটা একটা রাজনৈতিক প্রকল্প হলো। এবং তার ইয়াটা দেখেন, আমাদের দেশে যতগুলো খাল কাটা হয়েছে, এই খাল কাটাগুলো কোনো রিজার্ভারের জন্য তৈরি করা হয়নি। খাল কাটা হয় জেনারেলি 3টা কারণে। একটা কারণ হচ্ছে কি নৌপথ সৃষ্টির জন্য, যেমন সুয়েজ ক্যানেল, আমাদের দেশে এটা নাই। দ্বিতীয় কারণ কি স্থানীয় যোগাযোগ। আমি যেমন আপনাকে বলি, বগুড়া এক নদী আছে, নদীর নাম করতোয়া। সে করতোয়া নদী শুকায় শেষ। আমার বাড়ি নওগাঁ, আমার বাড়ির নওগাঁর পাশে আছে ছোট যমুনা নদী। সেই ছোট যমুনা নদীতে পানি বলে কিছু নেই। কার্ড ফার্মার্স কার্ড, এটার কথা বললেন, দেন এই কাজটা আগেও করা হয়েছিল এবং বিএনপির আমলে কিন্তু বহু কৃষক মারা গেছিল এই সারের আন্দোলনের জন্য। সো একই জিনিস যদি ফ্যামিলি কার্ড করতেছেন, সেখান থেকে যদি রাষ্ট্র কোনো বেনিফিট না পায়, তাহলে আপনি সেই কাজ করবেন কেন? তাহলে কি বর্তমান সময়ে সরকার ডেট আমাদের ঘাড়ে। আর একটা জিনিস বলি, যা প্রকল্পই নেন, এটা তো আমার আপনার টাকা। সরকার টাকা মানে কি? সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার মানি, তাই না? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তো করা হবে, তাহলে সেই টাকাটা তো রিটার্ন আসতে হবে রাষ্ট্রের। এই রিটার্ন আসেনি বলে তো হাসিনাকে পালায় যেতে হয়েছে। আমরা জুলাই সনদে কি এমন একটা ব্যবস্থার কথা বলছি, যে ব্যবস্থা টেকসই ব্যবস্থা হয়, যেখানে ইনস্টিটিউশন বিল্ড আপ করে, যেখানে রাজনৈতিকরণ হবে না, যেখানে মানে প্রথম থেকে স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আজকে আপনি দেখান তো, গত 1 মাসে বিএনপি একটা কাজ করছে, যে কাজটা এই ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি বা রাষ্ট্রের জন্য যে ছেলেগুলো রক্ত দিল, সেই রক্তকে প্রথম কথাই শুরু করছিলাম কি, তারা সবসময় সংবিধানের দোহাই দিলেন। একটা কাজ সংবিধানের মধ্যে করলেন না। যখনই জুলাইয়ের কথা আসতেছে তখন সংবিধান, আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো সংবিধান নাই। এবং এই এক্সপ্লেনেশন কিন্তু সালাউদ্দিন সাহেব দিতে পারবেন না। ফ্যামিলি কার্ডের টাকা বাজেট অধিবেশনে পাস না করে তিনি দিলেন কোত্থেকে, এটা দিতে পারবেন না, কারণ উনি তো দিচ্ছেন। এটা তো অর্থমন্ত্রীর দেওয়ার কথা, কিন্তু সব মন্ত্রণালয়ের বক্তব্য তো যেহেতু সালাউদ্দিন সাহেব দিচ্ছেন, সালাউদ্দিন সাহেব বলুক ফার্মার্স কার্ড করতে দিবে। এই খাল খননের টাকা তো বাজেটে নাই, এই বাজেটে অধিবেশন না আসা পর্যন্ত, টাকা না আসা পর্যন্ত এই প্রোগ্রামগুলো উনি নিচ্ছেন। আর উনি বলতেছেন আরো একটা খারাপ কথা কি, জুলাইকে হেয় করতেছেন আপনি কিভাবে? মানুষের রেফারেন্ডাম দিলেন। রেফারেন্ডাম মানে কি? পিপুলস উইল, সেটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে জনগণের সকল ক্ষমতার উৎস যখন আমি মেনে নিব, সেই ক্ষমতাকে পার্লামেন্ট কেন, সেই ক্ষমতাকে কোর্টও চ্যালেঞ্জ করতে পারবে না। গণভোটে আরো প্রশ্ন আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির। দুই রকম হয়ে যাচ্ছে। একরকম বলতেছেন উনি প্রসিডিউরাল মিস্টেক এড়ানো যাইতো। প্রসিডিউরাল মিস্টেক এড়ানো যখন যাইতো, এই কথা যদি ঠিক হয়, ঠিক আছে, রাষ্ট্রপতির কাছ থেকে ইউনূস সরকার শপথ নিছে, ইউনূস সরকার শপথ, তাহলে এবার রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি নিজেই বলতেছে ফ্যাসিবাদ, যে রাষ্ট্রপতি নিজে ইন্ডোর্স করতেছে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই রাষ্ট্রপতিকে আবার বলেছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদ দুটার মধ্যে আলাদা। আপনি তো সংসদ শুরু করলেন কাকে দিয়ে? স্পিকারকে দিয়ে শুরু করছেন না, ডেপুটি স্পিকার দিয়ে শুরু করছেন না। কোথায় স্পিকার? আজ পর্যন্ত এই দেশের মানুষ জানে না। ডেপুটি স্পিকার জেলে ছিল, প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসছেন না। আপনি কি করছেন? একজন সভাপতি নির্বাচিত করছেন বিএনপির মধ্যে থেকে, তাকে তো সে হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এ স্পিকার।
আর যখন স্পিকার এবং ডিপটি স্পিকারের জায়গায় রাষ্ট্রপতির বিরুদ্ধে সবাই সারা দেশ এবং বিএনপি, আজকে রাষ্ট্রপতি কি বলছে, বিএনপি তাকে রাখছে ক্ষমতায়, সে স্বৈরাচারের প্রেতাত্মা, তাকে দিয়ে আপনি বক্তব্য দাঁড়ালেন কেন? সেটা যদি ডক্টর মোশাররফ হোসেন দিতেন কি সমস্যা ছিল? সো এই যে বললেন উনি যে একদিকে মিস্টেক ছিল, মিস্টেক কারেকশন করার সুযোগ ছিল, কিন্তু বিএনপি সেটা করলেন না। কেন করলেন না? প্রথম কথা, তিনি তো খত দিয়ে এসছেন, এরা এই সংবিধান চেঞ্জ করবেন না, মানে এই রাষ্ট্রপতিকে চেঞ্জ করবেন। আর ভাই যেটা বললো, কোন নির্বাচন হয়েছে সংবিধানের আন্ডারে? এই নির্বাচন সংবিধানের আন্ডারে হয়েছে। সংবিধানের কোথায় আছে? সংবিধান আছে 5 বছর পর পর হতে ইলেকশন হবে। সংবিধানে আছে কি যে প্রয়াত প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত সে ইজ এ প্রাইম মিনিস্টার। যদি আপনি 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির বিরোধিতা না করে এখন কেন বিরোধিতা করা হচ্ছে, আমি সেই বিষয়টি বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, গণঅভ্যুত্থানের পর কেন রাষ্ট্রপতির বিরোধিতা করা হলো না, এখন কেন করা হচ্ছে? বিরোধী দল কি এই ইস্যুকে কেন্দ্র করে সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে? দেখেন বোন, এই ভাইয়ের কথা আবার ফিরে যায়। যে মিস্টেকগুলো হয়েছে সেই মিস্টেকগুলো কারেক্ট করার সময়, সেই কারেক্টটা কিসের মাধ্যমে হয়? জুলাই সনদের মাধ্যমে। তাহলে মিস্টেকটা কি? রাষ্ট্রপতিকে সরানোর কথা। দেখেন, রাষ্ট্রপতি নিজে কালের কণ্ঠতে, আপনাদের পত্রিকায় সেখানে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছিলেন আমাকে সবাই উপরে ফেলতে চেয়েছিল, বিএনপি সেদিন যদি সমর্থন না দিত তাহলে আমি থাকতে পারতাম না। তাহলে আপনার প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে সমস্ত দল রাষ্ট্রপতিকে সেদিন সরিয়ে দিতে চেয়েছিল, কেবলমাত্র বিএনপি দিতে চায়নি। কেন? দলের কথা বলেনি, অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন। আমি বলে দিচ্ছি, অন্তর্বর্তী সরকার কথা না, দলের কথা বলছে, কারণ জামাতের কথা বলছে, এনসিপির কথা বলছে, এবং আপনি যদি দেখেন ওই পেপারটা আজকে আমি আনতে ভুলে গেছি, কারণ বলা ছিল। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে আপনি রাষ্ট্রপতিকে তখন পরিবর্তন করা সম্ভব হয়নি, কনস্টিটিউশন ভ্যাকিউম হবে, কে রাষ্ট্রপতি হবে এই কথা ছিল। আজকে আপনি হয়তো জানেন, আমি নিজেও একটা চিঠি লিখছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে আপনি রাষ্ট্রপতি এখন নিয়োগ দিতে পারেন। তো বিএনপিকে কি এমন লোক নাই যাকে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে? সো এই যে মিস্টেকগুলো বলতেছেন, সংবিধানের কথা বলতেছেন, এই সংবিধানের মধ্যে ভাই যে কথা বলছে, এই সংবিধানের স্পিরিট, এই সংবিধানের স্পিরিটকে, এই সংবিধানের স্পিরিট হচ্ছে ফ্যাসিজম তৈরি করা। এই সংবিধানে যে ভাই যেটা বলে মেহনতি মানুষের কণ্ঠস্বর, মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন, এগুলো এই সংবিধানের মধ্যে না। এই সংবিধান হচ্ছে পুরাপুরি মানুষের সাথে সেই 72 সালে বিশ্বাসঘাতকতার একটা সংবিধান। সেই জন্য এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে চাই, এবং এই সংবিধান রেখে আপনি এই জুলাই যে আমাদের সনদ, একে বাস্তবায়নের কোনো পথ নেই। দুইটা কারণে। এক নম্বর, 142 দিয়ে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যায় না। 140, এটা ভাই সম্মানিত লয়ার উনি জানেন, 142 দিয়ে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। দুইটা হাউস করতে চান, এটা বেসিক স্ট্রাকচার। আপনি হাইকোর্টগুলোকে বিভিন্ন বিভাগে নিয়ে যেতে চান, এটা 8ম সংশোধনী মামলায়, এটা অলরেডি আমাদের দেশে সেটেল। এটা কেশবচন্দ্র ভারতী মামলায় ইন্ডিয়াতে সেটেল হয়েছিল, আমাদের এখানে তাই। সো বেসিক স্ট্রাকচার আপনি 142 দিয়ে চেঞ্জ করতে পারবেন না। তাহলে সালাউদ্দিন সাহেব যে বলতেছেন সংবিধানের মধ্যে থেকে চেঞ্জ করবেন, উনি সংবিধানের মধ্যে থেকে তো জুলাই সনদে কিছুই নিতে পারবেন না। সেই কারণে আমরা রেফারেন্ডামটা করা হয়েছে। ভাই আর একটা কথা বলছে, দরকার হলে আবার রেফারেন্ডামের এগেনস্টে আবার রাটিফাই করার জন্য রেফারেন্ডামের কোনো সুযোগ নাই, পৃথিবীর কোথাও তা হয় না। এবং আর একটা জিনিস দেখেন, সালাউদ্দিন সাহেব কি বলছেন, যে রেফারেন্ডামে যেটা হবে সেটাই মেনে নেওয়া হবে। আজকে সুরন্য। এই জন্য আমি একটা জিনিস সবসময় বলতে চাই, শোনেন, ডেমোক্রেসি ডাইস ইন ডার্কনেস। আপনি যতক্ষণ নিজের স্বার্থে, এই যে নিয়োগগুলো যেমন দিচ্ছে নিজের স্বার্থে, ঠিক সেরকম গণতন্ত্রকে হত্যা করতেছেন অন্ধকারে রেখে। সেই জন্যেই আমার কাছে মনে হয় বিএনপির সবার এই শতদ্রী একটি নদী, এই বইটা পড়া উচিত। কিভাবে পাকিস্তানের সৃষ্টি এবং কিভাবে ইতিহাসে মির্জাফররা নিজেদের মধ্যে থেকে সৃষ্টি হয়। এবং আজকে যদি জুলাই সনদকে বাস্তবায়ন করতে না দেওয়া হয়, এই রাষ্ট্রপতিকে চেঞ্জ করা না হয়, তাহলে বিএনপিরও জায়গা ঠিক ওই মির্জাফরদের জায়গাতেই হয়ে যাবে। রাষ্ট্রপতিকে বহাল রাখার মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্রপতিকে ঘিরে কোনো সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনা রয়েছে কিনা? দুইটা জিনিস আমি আপনাকে আগেই বলছি। রাষ্ট্রপতিকে কেন আমরা আগেই বলছি ইলেকশনের আগে, যে কেউ না কেউ কোনো খত দিয়ে এসছেন, কারোর সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে আসছে। কি আন্ডারস্ট্যান্ডিং? 4টা আন্ডারস্ট্যান্ডিং। 1 নম্বর আন্ডারস্ট্যান্ডিং, রাষ্ট্রপতিকে সরাবেন না, কনস্টিটিউশন পরিবর্তন করবেন না, জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, ওই আমার তিস্তা ব্যারেজ বাস্তবায়ন করবেন না, লালমনিরহাটে আমার যে এভিয়েশন ইন্ডাস্ট্রি সেটা করতে পারবেন না, এবং ফেনীতে কি আর্মি ডিফেন্স ইপিজেড করতে পারবেন না। আপনি তো এই খত দিয়ে আসছেন বলে, এই খত কাকে দেওয়া হলো? এই খত যে বললো, যে যার ইশারায় আপনি বলছেন যে আমার হাতে ফেরা না, তার হাতে তো খত দেওয়ার পরে আসছেন। তাকে দুইটা জিনিস খেয়াল করে দেখবেন। একটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাকে করা হলো, যে শপথ নিয়ে বললেন যে এই উপদেষ্টারা কেউ, পরবর্তী গভর্নমেন্টের কেউ কোনো পদে যেতে পারবেন না। তাহলে অজিত দোভালের বন্ধুকে কেন আপনি পররাষ্ট্রমন্ত্রী করলেন? তাহলে এটা খতটা ইন্ডিয়াকে দিয়ে আসা হয়েছে। দ্বিতীয় কথা, সালাউদ্দিন সাহেবের কথা বলা হয়, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী কেন করলেন? যাতে আন্দোলন নৃশংসভাবে দমন করা যায়। তো উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী না, উনি তো সব কথা বলছেন, উনি ডেপুটি প্রাইম মিনিস্টার হলে বোধহয় ভালো হতো।
তো এখানে এই পরিকল্পনা অনুযায়ী এই বিনিশুতার মালায় আপনি তো রাষ্ট্রপতিকে রাখবেন, না হলে তো এই স্বৈরতন্ত্র আবার কায়েম করা যাবে না। না হলে আপনি একটা জিনিস বলেন, যে লোকটা সারা জীবন বলল জয় বাংলা, যে সারা জীবন বলল শেখ মুজিবুর রহমান জাতির জনক, যে সারা জীবন পাবনাতে যায় স্লোগান দিয়ে বলল যে কি স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান, সেই একই লোক দুইটা গিয়াতে এবং মহান সংসদে দাঁড়িয়ে সে ভাষণে বলতেছে জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রিজিম এবং বাংলাদেশ কি জিন্দাবাদ। এবং আরো একটা জিনিস ভাই একটু আগে বোধহয় খেয়াল করেনি, এই সরকার এসে প্রথম আনুষ্ঠানিক ভাষণ তো পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণে একটা শব্দ নাই জুলাই সনদ নিয়ে, একটা অক্ষর নাই জুলাই সনদ নিয়ে, একটা কথা নাই হাদিকে নিয়ে, একটা কথা নাই আমার হাজার হাজার সন্তান যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে। এই শহীদদের সম্পর্কে তার কোনো একটা ওয়ার্ডও ছিল না। যদি আমি ধরে নিই কনস্টিটিউশন অনুযায়ী এই ইয়াটা লিখে দিয়েছে কি বিএনপি, তাহলে বিএনপি নিজেই তাহলে জুলাইকে অন করতেছে না, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেমনটি ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছিল যে পর্দার অন্তরালে বেশ কিছু বিষয় নিয়ে সমঝোতা, আসলেই কেমনটি হয়েছে? দেখেন, এই সমস্ত কথাবার্তার তো কোনো এভিডেন্স নাই, এগুলো হলো জনতুষ্টিবাদী কথাবার্তা। আমাদের পত্রিকা আছে ভাই। এবং এই যে ট্রিগার হ্যাপি পলিটিক্স বলে একটা কথা আছে, সেটা হলো যে যখন তখন একটা শব্দ বোমা বাজারে ছেড়ে দেওয়া, এবং এর মধ্য দিয়ে এটা করে কারা? ফ্যাসিস্টরা তারা তাদের ডক্ট্রিনকে বাস্তবায়ন করার জন্য এই ধরনের শব্দ বোমা ব্যবহার করে। আমরা যদি আইনের ভাষায় দেখি, আমাদেরকে দেখতে হবে ফ্যাক্টস এন্ড ডকুমেন্টসের মধ্যে যেতে হবে। এই যে রাষ্ট্রপতি বিএনপিকে একবারও বলেছে যে তারা তাকে রেখে দিতে চায়, বিএনপিকে একবারও বলেছে তারা সংস্কার করবে না, বিএনপিকে একবারও বলেছে তারা জুলাই সনদ মানে না, একবারও কিন্তু তারা বলে সংসদের প্রসিডিংস তার প্রমাণ। তাহলে এই এবং এই যে রাষ্ট্রপতি যখন তার প্রিভিয়াস গভর্নমেন্টকে যখন ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্টের ডেফিনেশন কি? যে মানুষ হত্যা করে। সুতরাং আপনি এক কথার মধ্য দিয়ে কিন্তু একটা সরকারের চরিত্র পুরাটা সে বলে দিয়েছে। আজকে আমাদের দেশে যেটি হচ্ছে, একটা নিয়মতান্ত্রিক পলিটিক্সের জায়গায় যে গঠনমূলক রাজনীতি হওয়া দরকার ছিল, আমরা দেখতে পাচ্ছি জামায়াত এবং এনসিপি তারা এখনো পর্যন্ত ওই রেটোরিক্সের মধ্যেই চলে গেছে, দায়িত্বশীল জায়গায় তারা থাকছে না। যে কারণে তারা আজকে বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। সংবিধানের আপনি 9 থেকে 25 ধারা পর্যন্ত পড়ে লাইন টু লাইন আমাকে দেখান কোন লাইনটা আপনি ছুঁড়ে ফেলে দিবেন, যেখানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, যেখানে গণতন্ত্রের কথা বলা হয়েছে, নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে। এখন যারা নারী নেতৃত্বকে হারাম মনে করেন, তারা তো কোনোদিন এমন একটা গণতন্ত্র চাইবেন না যেখানে নারীরা অর্ধেক রাষ্ট্র ব্যবস্থার পরিচালক হবে, মালিক হবে। 5% এগ্রি করতে না রে ভাই। সুতরাং জুলাই সনদ তো 5% ছিল। সুতরাং এই যে অন্তর্ভুক্তির কথা, ইনক্লুসিভের কথা আমরা বলবো একদিকে, আবার অপর দিকে নারী নেতৃত্ব হারাম বলবো, শহীদ মিনারে ফুল দেওয়াকে বেদাত বলবো, আবার যখন আমি আবার এটাকে পরের দিন রাষ্ট্রাচার বলবো, তখন কিন্তু এই যে মুনাফেকি, এই যে মানুষকে প্রতারিত করার যে রাজনীতি, এটি কিন্তু মানুষের সামনে স্পষ্ট হয়ে ওঠে। হাসান তারিক চৌধুরী, বর্তমান সময়ে আমরা বারবার জুলাই স্পিরিটের কথা শুনি। জুলাই স্পিরিট কি আদর্শ নাকি রাজনৈতিক অস্ত্র? আমি সেই আলোচনায় ফিরতে চাই। জুলাই স্পিরিট অবশ্যই একটি আদর্শ। জুলাই স্পিরিট অবশ্যই আদর্শ, এবং সেখানে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে। আবারও বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, বারবার জুলাই স্পিরিটের কথা বলা হচ্ছে, এটি সংজ্ঞাকে নির্ধারণ করবে। আর জুলাই স্পিরিট কি আদর্শ নাকি বর্তমান সময়ের রাজনৈতিক অস্ত্র? দেখেন, জুলাই স্পিরিট বলে যেটা বলা হয় বা জুলাই সনদ যাই আপনি বলেন না কেন, গোটা ব্যাপারটা কিন্তু লিখিত, এটা কিন্তু বায়বীয় কোনো ব্যাপার না। সেখানে কি আছে? সেখানে আছে একটা নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ, সেখানে আছে সাংবিধানিক যে রাজনীতি তার প্রসঙ্গ, সেখানে আছে বিচার বিভাগের স্বাধীনতা, সেখানে আছে দমনমূলক আইনগুলোকে আস্তে আস্তে এগুলোকে সংশোধন করা হবে, বদলানো হবে, এবং দুর্নীতিকে আপনার কঠোরভাবে শায়েস্তা করা হবে, এবং একই সঙ্গে আমাদের একটা শক্তিশালী স্থানীয় সরকার, অর্থাৎ গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কারের প্রশ্ন। তো এইটা তো কোনো বাইসাইকেলকে তো বারবার আবিষ্কার করার দরকার নেই, এটা নতুনভাবে উপস্থাপিত হয়েছে জুলাই সনদের মধ্য দিয়ে। এবং এইটা যারা নির্বাচনে জিতেছে বা যারা সরকার গঠন করেছে বা যারা সরকার যেতে পারেনি, সবাই কিন্তু, এমনকি যারা পার্লামেন্টেও যেতে পারেনি, তারাও কিন্তু বলেছে যে এই বিষয়গুলো মৌলিক বিষয়, এবং এটা কে করবে? এটা পার্লামেন্ট করবে। কারণ এই ধরনের রিফর্মগুলো করার জন্য একটা নিয়মতান্ত্রিক রাজনীতি প্রয়োজন হয়। যখন আপনার এই সংস্কারটা করা প্রয়োজন, তখন আপনি সংস্কারের মূল আলোচনার মধ্যে না ঢুকে আপনি দেশটাকে নিয়ে গেছেন একটা অস্থিরতার দিকে, দেশটাকে নিয়ে যাচ্ছেন একটা কথামালার রাজনীতির ভিতরে, যেটা চেহারা আমরা পার্লামেন্টে দেখতে পেলাম। আজকে আমরা খুশি হতাম যদি দেখতাম এই পার্লামেন্ট একদম পৃষ্ঠা ধরে ধরে জুলাই স্পিরিট যে আমি পয়েন্টগুলো বললাম, যে আমরা ইলেকশন টাইম গভর্নমেন্ট কি হবে,
আমাদের দেশের বৈষম্য বিলোপের জন্য অর্থনৈতিক সংস্কার কি হবে, আপনি ব্যাংকগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন, মানুষের ন্যূনতম মজুরি কি হবে, সেই জায়গায় না গিয়ে আপনি জাতীয় পতাকাকে কার্যত লাল কার্ড দেখাচ্ছেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যুদ্ধাপরাধীদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাব গ্রহণ করার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তীব্র নিন্দা আমরা দেখেছি। যদি একটু জানতে চাই, আদালতের রায়ে যাদের অপরাধ প্রমাণিত তাদের বিষয়ে রাজনৈতিক সহানুভূতি এটি কি বিচার ব্যবস্থাকে দুর্বল করে কিনা? আচ্ছা, আপনার প্রথমে দিই যে আপনার প্রথম কথাতে যে ভাই যেটা বললেন জাতীয় পতাকা এটা দুর্ভেদ্য অসত্য। এই অসত্যকে কোনোভাবেই আমি সমর্থন করি না ব্যক্তিগত, কারণ ওই দিনে বোধহয় ভাই ছিলেন কিনা জানি না, সংসদে আল্লাহ যাওয়ার আমার তৌফিক দিয়েছিলেন। আচ্ছা, এবার দ্বিতীয় কথাটা আপনাকে বলি, তাহলে শাহিজুর রহমান সাহেবের নামটা আগে বাদ দিতে হবে, আব্দুর রহমান বিশ্বাসের নামটা বাদ দিতে হবে। আর আপনি বললেন আদালতে জুলাই অভ্যুত্থানের পরে দেখা আনায় হয়েছে কিভাবে নগ্নভাবে শেখ হাসিনা ওয়াজেদ কি করছেন, জুডিশিয়াল কিলিং করছেন। আমি আপনাকে একদম শেষ কথা বলে দিই, শোনেন। সবার আগে বাংলাদেশ বলে আওয়ামী লীগের পুনর্বাসন বা জাতিকে মানে বিভেদ করা, এই রাজনীতি অবসান করতে হবে। আপনি অভুক্ত নেতাকর্মীকে দলীয় পুনর্বাসন করার থেকে সরে আসতে হবে। আপনি প্রাতিষ্ঠানিক সরকারের বদলে নগ্ন দলীয়করণ করে আপনার পছন্দসই লোকগুলোকে বসাবেন, এটা জুলাই সনদের সাথে একদম প্রতারণা। আপনি 2/3 মেজরিটির বলে রেফারেন্ডাম মানবেন না এবং সংবিধান এই তাবিজ গলায় ঝুলিয়ে রেখে আপনি তাহলে সেদিন জুলাই সনদকে সাইন করলেন কেন? আপনি জুলাই অধ্যাদেশকে সমর্থন করলেন কেন? আজকে আপনি কেন পিছন দরজা দিয়ে যে ওই কোর্টকে আবার এটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব স্পষ্ট। যেমন ধরেন যে এই যে পার্লামেন্টটি বসলো, সেটি কি সংবিধান মেনে বসেছে নাকি বসে নাই? এবং সকলেই জানে যে এই সংবিধানের অধীনেই এই পার্লামেন্ট বসেছে, এবং যে রাষ্ট্রপতির সম্পর্কে এত সমালোচনা, এবং সেই রাষ্ট্রপতিকে প্রধান মেনেই, তাকে পুরোহিত মেনেই তারা কিন্তু সেখানে শপথ নিয়েছে এবং এই পার্লামেন্ট বসেছে। এটি কি সংবিধান সম্মত ছিল না? তাহলে তো এটাকে যদি আমরা না বলি তাহলে কিন্তু পার্লামেন্টই থাকে না। ফলে আপনি অর্ধেকটা মানবেন না, তা কিন্তু হয় না। ফলে আপনি যখন এই বিদ্যমান সংবিধানকে মেনে পার্লামেন্ট যাবেন, যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বদল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ওই সংবিধানের অনুচ্ছেদগুলো পালন করার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এখন কথা হলো, রাজনৈতিক এজেন্ডা তো সব দলেরই থাকে। এখন সে কিভাবে এটা বাস্তবায়ন করবে? পার্লামেন্টের বাইরে গিয়ে, আউট অফ দ্য পার্লামেন্ট কি কোনো কিছু হয়েছে? এবং জুলাই সনদ, আমাদের সংস্কার, সব কিছুকে আমি যতদূর দেখেছি যে ক্ষমতাসীন দল সেটাকে অ্যাড্রেস করেছে। তারা বলেছে যে প্রসিডিউরাল যে মিস্টেকগুলো হয়েছে, অর্থাৎ আমাদের সংবিধানের আর্টিকেল 142-এ সংবিধান সংশোধনের যে ক্ষমতা দেওয়া হয়েছে, যেটার ভিত্তিতে আপনার অনেকে রিলেট করে হলো এই গণভোটের সাথে, তারা বলছে যে এটাকে চাইলে আমরা কারেক্ট করতে পারি। একটা ভুল যদি একবার প্রসিডিউরাল হয়ে যায়, বিষয়টা তো এমন নয় যে এটা পার্লামেন্ট কারেক্ট করতে পারবে না। পার্লামেন্ট এখন খুবই প্রাণবন্ত পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্ট চাইলে অতীতে যে পদ্ধতিগত ভুলগুলো হয়েছে কনস্টিটিউশনাল জায়গায়, সেটাকে কারেক্ট করতে পারে, চাইলে আবারও গণভোট করতে পারে, কারণ সেটা পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে। ফলে আমরা সাধারণ জনগণের যে আসল ইস্যুগুলো, যেমন ধরেন যে জুলাই বৈষম্যহীন সমাজের কথা বলেছিল, বৈষম্যের জায়গাটা কোথায়? আমাদের দেশে প্রধান বৈষম্য হলো মজুরি বৈষম্য, অর্থাৎ ধনী গরিবের বৈষম্য। সুতরাং সেই জায়গাটা আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? সেটা অ্যাড্রেস করবেন আমাদের সংবিধানের চ্যাপ্টার 2-তে 9 থেকে 25 পর্যন্ত সব স্তরে আছে। আপনি সেটাকে বিরোধ করেন যে এই সংবিধান যখন বলছে আর্টিকেল 10-এ একটা শোষণ মুক্তির ব্যবস্থা করার কথা, সেই জায়গায় তো কথা হচ্ছে না। ফলে যখন আপনি জাতীয় ন্যূনতম মজুরি করবেন, তখন কিন্তু আপনি বৈষম্য বিরোধী জায়গায় যাচ্ছেন। তখনই চলে আসছে জুলাই স্পিরিটের কথা। যখন আপনি গণতন্ত্রের কথা বলবেন, তখন আপনি ইনক্লুসিভ সমাজের কথা বলবেন, চলে আসবে নারীদের অন্তর্ভুক্তির প্রসঙ্গ। সেখানে আপনি কি করছেন? এগুলো হলো সংবিধানের নির্দেশনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের যে স্পিরিট, যেটাকে অতীতে বিভিন্ন স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার নানাভাবে এটাকে কাটাছেঁড়া করে মূল জায়গা থেকে অনেক সরিয়ে নিয়ে গেছে, সেইটাকে কারেক্ট করার বদলে আমরা একটা ভুলের মরীচিকার পেছনে ঘুরছি। আজকে দরকার ছিল বিরোধী দল হিসেবে জামাতে ইসলাম এই জায়গাটাতে একটা গঠনমূলক ভূমিকা নিয়ে, যেটুকু প্রসিডিউরাল মিস্টেক একটা ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে হয়ে গেছে, সেটাকে কারেক্ট করার উদ্যোগ নেওয়া। তা না করার বদলে আমরা দেখতে পাচ্ছি যে সংসদের শুরুতেই এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি। সেটা কি? ওয়াকআউট কি নিয়ে? সেটা সবাই জানে যে রাষ্ট্রপতিকে নিয়ে ওয়াকআউট। যে রাষ্ট্রপতির অধীনে আপনি শপথ নিতে পারেন, কিন্তু তার ভাষণ আপনি শুনতে পারেন না, যে কিনা ক্ষমতাসীন দলের পরামর্শেই ভাষণ দেয়। এবং একই রকমভাবে আপনি দেখেন যে এই যে সংসদটি বসার পরে আমরা দেখলাম যখন জাতীয় সঙ্গীত গাওয়া হলো, জাতীয় সঙ্গীতের প্রতি বিরোধী দল একটা অশ্রদ্ধা প্রদর্শন করলো
এবং পরে তারা ব্যাখ্যা দিল তারা নাকি শুনতে পায়নি। গোটা জাতি দেখতে পেল, কিন্তু তারা পার্লামেন্টে বসে দেখতে পেলেন না যে কিভাবে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানাতে হয়। ফলে প্রথম অধিবেশনে যে বার্তাটা জামাত সহ এনসিপি সহ বিরোধী দলের দিক থেকে আসা দরকার ছিল সেটি কিন্তু দেখা যায়নি, বরং এক ধরনের লাল কার্ডের রাজনীতি আমরা কিন্তু পার্লামেন্টে ধন্যবাদ জানাচ্ছি দেখলাম। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঠিক এই জায়গা থেকে আপনার একটা মন্তব্য নিতে চাই। যেমনটি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী বলছিল যে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এমন পরিস্থিতি এড়ানো যেত কিনা? দেখেন, ভাইয়ের নিজের বক্তব্যই হচ্ছে